ফাইনালি তোমাদের জন্য নিয়ে এলাম বিক্রম মুভির এক্সপ্লেনেশন। কিছুদিন আগে এক্সপ্লেন করা কাইথি মুভিতে তোমরা দেখেছিলে যে কিভাবে সামান্য এক জেল ফেরত কয়েদি পুরো একটা ড্রাগ মাফিয়াকে শেষ করে দিয়েছিল। তবে এই মাফিয়ার নেটওয়ার্ক এতটাই বড় হয় যে যেগুলো শেষ হয়েও কোনোদিন শেষ হয় না। বিশাল বিশাল ড্রাগস কারবারের পিছনে থাকে বড় বড় রহস্যময় সব মাফিয়া বস। তবে তাদেরকে খতম করার জন্য দুর্ধর্ষ লোকেরাও প্রতিবার এসে হাজির হয়। ঠিক তেমনি আজকের মুভিতে আমরা এমন কিছু দুর্ধর্ষ ব্যাটেলই দেখতে চলেছি। বলছিলাম 2022 সালে রিলিজ পাওয়া মারাত্মক ক্রাইম অ্যাকশন মুভি বিক্রমের কথা। তো চলো আর প্যাচাল না বেরিয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একটা কন্টেনার লরিকে কোথাও একটা যেতে দেখি। সেই লরিটা যেখানে গিয়ে থামে তা ছিল বিরাট এক অস্ত্রের গুদাম। গুদামের ভিতর থেকে একজন আন্ডার কভার পুলিশ অফিসার তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে সব ডিটেলস দিয়ে যাচ্ছিল। পুরো গুদামটা পুরানো সব অস্ত্রশস্ত্র দিয়ে ভরা ছিল। তবে সেই অফিসার সেখানে বিশেষ এক ধরনের ড্রাগসও খুঁজে পায়, যেগুলো দেখতে কোকেনের মতন হলেও সেগুলো আসলে কোকেন নয়। এখন এই বিরাট গুদামে এমন পুরাতন অস্ত্র কেন রাখা আছে কিংবা সেখানে ড্রাগসের ব্যবসায় বা কারা করছে, এই সব প্রশ্নের উত্তর তোমরা একটু পরে জানতে পারবে। এদিকে পরের সিনে আমরা আরেক দল পুলিশ অফিসারকে একটা অপারেশনে যেতে দেখি। কার্নার নামের এই ব্যক্তিটাকে কিছু লোক কিডন্যাপ করে নিয়ে যাওয়ার সময় পুলিশের দুটো টিম তাদেরকে ট্র্যাক করতে থাকে। তারা সেই কালো মাস্ক পরা লোকগুলোর পিছু নিয়ে দেখতে পায় যে কার্নারকে তারা একটা ঘরে আটকে রেখেছে। পুলিশ অফিসাররা তাদের বস কমিশনার জোসের সাথে কথা বলতে বলতে প্রতিটা মুহূর্তেরই ডিটেলস তাকে দিয়ে যাচ্ছিল। কিন্তু পুলিশ কিছু করার আগে সেই মাস্ক পরা লোকেরা কার্নানের বুকে ছুরি বসিয়ে দেয়। এরপর তারা সেখানে গ্রেনেড ফেলে দিয়ে দড়ির সাহায্যে বিল্ডিং এর নিচে নেমে পড়ে। গ্রেনেড দেখা মাত্রই পুলিশও সেখান থেকে সরে আসতে বাধ্য হয়। আর ঠিক এর পরের মুহূর্তেই এক বিশাল বিস্ফোরণে কার্নান সহ পুরো ঘরটা উড়ে যায়। তার এই ভয়ানক মৃত্যুর পর কমিশনার জোসে এবার স্পেশাল ব্ল্যাক স্কোয়াডকে ডেকে পাঠায়, কারণ পরিস্থিতি ধীরে ধীরে নাগালের বাইরে চলে যাচ্ছে। গত 2 সপ্তাহে কার্নানের মতন একইভাবে দুজনকে খুন করা হয়েছিল। আর এই দুজন হলো স্টেফেন রাজ এবং সেই আন্ডার কভার অফিসার প্রভাঞ্জন। কি এদের মধ্যে একটা নাম বেশ চেনা চেনা লাগছে, তাই তো? হ্যাঁ, এই সেই কাইথি মুভির ভিলেন স্টেফেন রাজ, যার বিশ্বাসঘাতকতায় পুলিশ ডিপার্টমেন্ট পুরোপুরি ধূলিসাৎ হয়ে যেতে বসেছিল। কাইথি মুভিতে আমরা দেখেছিলাম কিভাবে এই স্টেফেন ড্রাগ মাফিয়া আদাইলা কালাম এবং তার ভাই আনবুর সাথে হাত মিলিয়ে পুলিশের উদ্ধার করা ড্রাগসের বিশাল চালান তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু দিলি নামের এক জেল ফেরত কয়েদির কারণে তাদের সমস্ত চেষ্টা পুরোপুরি ভেস্তে যায়। এখন আগের মুভিতে তো আমরা আদাইলা কালাম এবং আনবুর দফারফা হতে দেখেছি, তাহলে এই খুনগুলো করে যাচ্ছিল কারা? বুঝতে পারছো, এর পিছনে অবশ্যই বড় কোনো গ্যাংয়ের হাত রয়েছে। প্রতিটা খুনের পরেই এই ব্ল্যাক মাস্ক গ্যাংগুলোর লোকরা পুলিশকে একটাই মেসেজ দিয়ে যাচ্ছিল। প্রত্যেকবার তারা বলছিল যে এই খুনগুলো স্রেফ খুন নয়, বরং সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার মেসেজ। তার মানে তো যুদ্ধ কেবল শুরু, এরপর হয়তো আরো খুন হতে চলেছে। আর সেটা আটকাতেই কমিশনার জোসে স্পেশাল অপস লিডার অমরকে তার দল সহ ডেকে পাঠায়। এই স্পেশাল টিমটা হচ্ছে এমন এক সিক্রেট টিম যারা সেই সব দুর্ধর্ষ অপারেশন করে থাকে যেগুলো করার সাধ্য পুলিশের নেই। সব জেনে নেওয়ার পর অমর ধারণা করে যে 3 সপ্তাহে 3 খুন হওয়ার পর আগামী সপ্তাহে নিশ্চয়ই আরো একটা খুন তারা দেখতে পাবে। সে কমিশনার কাছ থেকে পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত ফাইলপত্রের এক্সেস চেয়ে নেয়। এছাড়াও সে এটা জানিয়ে দেয় যে তাকে বিনা বাধায় তার মতন করে কাজ করতে দিতে হবে এবং তার কাজে যেন কেউ ফার্দার নাক গলাতে না পারে। এদিকে ক্লিয়ারেন্স পাওয়ার পর অমর তার কাজ শুরু করে দেয়। স্টেফেন রাজ এবং প্রভাঞ্জন তো পুলিশের ডিপার্টমেন্টেরই লোক ছিল, কিন্তু কার্নানকে কেন তারা হত্যা করলো? স্রেফ প্রভাঞ্জনের সাথে বাবার মতন সম্পর্ক থাকার কারণে কি তাকে হত্যা করা হলো, নাকি এর পিছনে রয়েছে আরো কোনো ঘাপলা? এই ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য অমর প্রভাঞ্জনের পাওনা টাকা ফেরত দেওয়ার নাম করে তার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে যে প্রভাঞ্জনের স্ত্রী কার্নানকে তার নেশার অভ্যাস করার কারণে একেবারে পছন্দ করতো না, কিন্তু তবুও প্রভাঞ্জন তাকে বাবার মতন স্বীকৃতি দেওয়ার কারণে সে কাউকে কিছুই বলতো না। অমর ধীরে ধীরে কার্নানের সমস্ত লোকদের কাছে থেকে বিভিন্ন ডিটেলস আদায় করতে থাকে। এর পাশাপাশি আন্ডারকভার মিশন থেকে উদ্ধার করা ড্রাগসের ব্যাপারেও ইনভেস্টিগেশন চালাতে থাকে। তারপর টেস্ট করার পর জানা যায় যে এই ড্রাগসগুলো কোকেনেরই এক বিশেষ ফর্মুলায় তৈরি, যার নাম এরিথ্রোজাইলিন। এর মাত্র 5 গ্রাম থেকে প্রায় 5 কেজির মতন কোকেন তৈরি করা যায়। মানে ড্রাগস মাফিয়াদের কাছে এই ড্রাগসগুলো স্বর্ণের চেয়েও কোনো অংশে কম দামি না। এখন এই ড্রাগস ব্যবসায় মূল সাপ্লাই চেন ছিল চেন্নাইয়ে, আর সেটাকেই কন্ট্রোল করত আদাইলা কালামের গ্যাং, যাকে বলা হতো লুঙ্গি গ্যাং। তবে আদাইলা কালাম ছিল এই সিন্ডিকেটের ছোট্ট একটা গতি, আর এদের পিছনে আছে সন্ধ্যা নামা নামের আর এক বড় ড্রাগ মাফিয়া। আদাইলা কালাম এবং আনবু জেলে যাওয়ার পরে সন্ধ্যা নামায় নিজের সিন্ডিকেটে সব ভার তার দায়িত্ব নিয়ে নেয়।
এর পরপরই সে তাদেরকে শেষ করে দিতে শুরু করে, যাদের কারণে তার কিছুদিন আগে 800 কেজির কোকেনের বিশাল এক চালান পুলিশের হাতে হারিয়েছে। যারা কাইথি দেখেছো তারা নিশ্চয়ই ব্যাপারটা মনে করতে পারছো, কিন্তু স্টেফেন রাজ ছিল তাদের পক্ষেরই লোক, তাই তাকে কে শেষ করেছে সেটা যেন সবার কাছে এক রহস্য। এদিকে অমর তার ইনভেস্টিগেশন চালানোর সময় জানতে পারে যে কার্নানের ভীষণ নেশা এবং ফুর্তির শখ ছিল। সে নিয়মিত যে জিমে গিয়ে ব্যায়াম করত, অমর এক সাংবাদিকের ছদ্মবেশে সেই জিমের মালিকের কাছ থেকে কার্নানের ব্যাপারে সমস্ত তথ্য আদায় করে নেয়। জিমের মালিক তাকে এক প্রস্টিটিউট মহিলার সন্ধান দেয়, যার সাথে কার্নানের খুব ভালো সম্পর্ক ছিল। আর কার্নানের বাড়ির কাজের মহিলা ভিমলাতায়ের কাছ থেকে অমর জানতে পারে যে কার্নান আসলে তার ছেলের মৃত্যুর পর থেকেই নেশা শুরু করেছিল। ছেলের মৃত্যুর পর একমাত্র তার নাতি ছিল কাছের কেউ, অর্থাৎ ভিমলাতায়ের চোখে কার্নান ছিল খুবই ভালো মানুষ। অন্যদিকে কার্নানের পাশাপাশি সন্ধ্যা নামের ব্যাপারেও খোঁজ দিতে গিয়ে অমর জানতে পারে যে এই সন্ধ্যা নামই ভীষণ সাইকো আর খতরনাক এক গ্যাংস্টার। গত কয়েক মাস আগে সে প্রায় পুলিশের হাতে চলে এসেছিল। রেড দেওয়ার সময় একজন পুলিশ কনস্টেবল তাকে অ্যারেস্ট করে নেয়, যদিও সে তাকে চিনতে পারেনি, কারণ সন্ধ্যা নামের পুরো শরীরেই অনেকগুলো ট্যাটু আঁকানো ছিল। তাকে ধরে নিয়ে আসার সময় ওই কনস্টেবলের বন্দুক দিয়ে তাকে শেষ করে দেয়। এরপর সে পুরোই মাফিয়া স্টাইলে বের হয়ে এসে নিজের আস্তানায় ফিরে যায়। ভাইরে ভাই, এই দৃশ্যটা আসলে হেব্বি ছিল। যাই হোক, এই ঘটনার পর পুলিশ ডিপার্টমেন্টও টের পেয়ে যায় যে সন্ধ্যা নামকে ধরা এতটা সহজ না। তার পুরো গ্যাংয়ে নিজের ভাই এবং কাজিন মিলে মোট 24 জনই এই গ্যাং চালাতো। এর মধ্যে সন্ধ্যা নামায় সবচেয়ে স্মার্ট এবং শিক্ষিত, তাই গ্যাংয়ের দায়িত্ব ছিল তার হাতে। সমস্ত ড্রাগ কনসাইনমেন্ট এবং ডিলগুলো সে নিজে একাই কন্ট্রোল করত। অমরের লোকেরা তার গ্যাংয়ের সুরেশ নামের একজন লোককে ধরতে সক্ষম হলেও অমর তার কাছ থেকে আরো বেশ কিছু খুঁটিনাটি ইনফরমেশন জেনে নেয়। এখানে তারা জানতে পারে যে সন্ধ্যা নামে ড্রাগ ডিলিং এর পাশাপাশি তার বাড়িতে বিশাল কোকেন আর মেথ তৈরির ল্যাব রয়েছে। মানে এ যেন ব্রেকিং ব্যাডের ওয়াল্টার হোয়াইটের তামিল ভার্সন। সন্ধ্যা নামের সেই ল্যাবে তার ফ্যামিলি সবাই কাজ করে, আর সন্ধ্যা নাম নিজেই সবকিছু তদারকি করত। কেমিক্যাল এবং ওষুধ নিয়ে তার যথেষ্ট জ্ঞান থাকার কারণে তাকে এলাকার মানুষরা ডাক্তার বলেও সম্বোধন করে। তবে তার এই ডার্ক সাইডটাও সবার মাঝে বেশ ভালোভাবে পরিচিত ছিল। যে কোনো কাজের জন্য সে নিজ হাতে মানুষকে কেটে কুচি কুচি করতে বিন্দু মাত্র দ্বিধা করত না। তবে বেশ কিছুদিন ধরে সন্ধ্যা নাম এক ভীষণ ঝামেলার মধ্যে আছে, কারণ তার হারবার থেকে দুটো ড্রাগের কন্টেইনারের কনসাইনমেন্ট কোথায় যেন হারিয়ে গেছে। কারা যেন আস্ত দুটো কন্টেইনারকে গায়েব করে দিয়েছে। এখন এই হারিয়ে যাওয়ার খবরটা যদি তার বস রোলেক্স জানতে পারে, তাহলে তার কোনো অস্তিত্বই থাকবে না। অর্থাৎ সন্ধ্যা নাম একাই এই সিন্ডিকেটের সবচেয়ে বড় বস নয়, তার উপরেও আছে রোলেক্স, যে সরাসরি কারোর সাথে তেমন একটা দেখা করে না ঠিকই, কিন্তু তার ফোন কল যদি কারোর ফোনে আসে তাহলে তাদের প্যান্ট ভিজে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই কন্টেইনারগুলোকে আসলে গায়েব করলো কে? এখন সেটার উত্তর আমরা ধীরে ধীরেই জানতে পারবো। ওদিকে আমরা সেই পতিতার কাছে গিয়ে জানতে পারি যে কার্নান কোনোদিনই তার সাথে কোনো অসামাজিক কার্যক্রমে লিপ্ত হতো না। সে শুধুমাত্র প্রতিদিন সেখানে এসে তাকে হ্যান্ডক্যাফ দিয়ে বেঁধে রেখে চিৎকার করতে বলতো। এর জন্য সে ওই মেয়েকে প্রচুর টাকাও দিত। এই সব কথা জেনে অমর আরো বেশ ভাবনায় পড়ে যায়। বিনা কারণে ওই জায়গায় গিয়ে কার্নান আসলে কি করত? এই সব কিছু যেন অমরের কাছে ধীরে ধীরে তাকে আরো বেশি রহস্যময় ক্যারেক্টার করে তুলছে। এরই মধ্যে অমর হঠাৎ জানতে পারে যে সুরেশ নামের যে লোকটাকে ধরে এনে তারা ইনকোয়ারি করেছিল, সেই লোকটাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই কাজ যে সন্ধ্যা নামই করেছে তা বুঝতে আর বাকি থাকে না। সে সেদিন খুবই নৃশংসতার সাথে সুরেশকে পুড়িয়ে মেরেছিল। এদিকে এই সমস্ত ঝামেলার মধ্যে অমর নিজের বিয়ের কথাটাই ভুলে যায়। সেদিন সন্ধ্যা 7:30টায় তার প্রেমিকা গায়ত্রীর সাথে বিয়ে করার কথা থাকলেও সে তার সামনে হাজির হয় রাত 10টায়। গায়ত্রীকে প্রচুর আপসেট দেখে সে তাকে নিজের কাজের ব্যাপারে বলতে যায়, কিন্তু গায়ত্রী তাকে প্রমিস করেছিল যে সে কোনোদিনই তার কাজের ব্যাপারে জানতে চাইবে না। তাই গায়ত্রী তাকে কিছু বলতে নিষেধ করে দেয়। অমর তখন আর কোনো কিছু না ভেবেই সেই অবস্থাতেই গায়ত্রীকে বিয়ে করে নেয়। বিয়ের রাতেও অমর কার্নানকে নিয়েই গভীর চিন্তায় মগ্ন ছিল। তাই হঠাৎ গায়ত্রীর কথা শুনে তার মনে হয় যে কার্নান হয়তো সে প্রস্টিটিউটের আস্তানায় গোপনে গোপনে কিছু একটা করত, হয়তো সে কারোর উপরে নজরদারি রাখতো। এই কথা ভেবে সে আবারও ওই প্রস্টিটিউটের আস্তানায় গিয়ে খোঁজ করতে থাকে। এবার সে খোঁজ করতে করতে সেখান থেকে একটা রেকর্ডার উদ্ধার করে। এই রেকর্ডার এমন একটা রুমের বাইরে ছিল যেখানে PWD অফিসার বীরু পান্ডিয়া এবং রুদ্রতাপ ড্রাগ ডিলারদের সাথে নিয়মিত মিটিং করত। অর্থাৎ এরা স্টেফেন রাজের মতোই সরকারি কর্মকর্তা হয়ে
ড্রাগ ডিলারদের সাথে হাত মিলিয়েছিল। পুলিশ কোনো কনসাইনমেন্ট পাকড়াও করার পরে এদের কাছে জমা রাখতো, তাই গায়েব হয়ে যাওয়া কন্টেনারগুলোর লোকেশন একমাত্র তারাই বলতে পারবে। এর জন্য অনেকদিন ধরে সন্ধ্যা নাম তাদের সাথে মিটিং করে যাচ্ছে। এখন সেই রুমের বাইরে রেকর্ডারটা যে কার্নানি লাগিয়েছে সেই ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। এবার অমর মনে করতে থাকে যে কার্নান আসলেই হয়তো কোনো সিক্রেট মিশনে ছিল। এদিকে সেদিন রাতেই সেখানকার এক থিয়েটারে ড্রাগ ডিলারদের সাথে বীরু পান্ডিয়ার একটা গোপন মিটিং হওয়ার কথা ছিল। তাই অমরের মনে হতে থাকে যে সেখানে আজ হয়তো কিছু একটা ঘটতে চলেছে, কারণ গত সপ্তাহের খুনটার পর আজই সপ্তম দিন। আর অমরের সন্দেহ যে সত্যি ছিল তা একটু পরেই আমরা বুঝতে পারি। বীরু পান্ডিয়া আর ড্রাগ ডিলারদের মিটিং এর মাঝে হঠাৎ এন্ট্রি নেয় ব্ল্যাক মাস্ক গ্যাং। মারাত্মক স্টাইলে সিলিং ভেঙে ভিতরে ঢুকে তারা সবাইকে জিম্মি করে ফেলে। অমর তার দলবল নিয়ে দ্রুত সেখানে ঢুকে গুলি শুরু করলেও ব্ল্যাক মাস্কের লিডার বীরু পান্ডিয়ানকে খুন করে দিয়ে বাইক নিয়ে সেখান থেকে সরে পড়া শুরু করে। এরপর অমর নিজেও একটা ভ্যান থামিয়ে সেই ভ্যানে করে তাদের পিছু নেয়। এভাবে বেশ কিছুক্ষণ চেস করার পর ব্ল্যাক মাস্করা তাকে গুলি করে থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু অমর তবুও তাদের পিছু নিলে শেষে তারা সরু একটা রাস্তা দিয়ে বেরিয়ে যায়। কিন্তু এত সহজে অমর ছেড়ে দেওয়ার পাত্র নয়, তাই সে এবার অন্য এক রাস্তা দিয়ে ঘুরে এসে ব্ল্যাক মাস্কদের একজনকে ধরে ফেলতে সক্ষম হয়। এবার সেই লোকটাকে ধরে গিয়ে ফেস রিভিল করার পর যাকে দেখা যায় তাকে দেখে তো আমার চোখ পুরোই ছানা বড়া। এই লোকটা হলো কাইতি মুভির অন্যতম হিরো বিজয়। আদাইলা কালামের বিশাল ড্রাগ পাকড়াও করার পর সন্ধ্যা নামের লোকেরা তাকে ধরে নিয়ে গিয়ে তার চোখের সামনে স্ত্রী এবং সন্তানকে হত্যা করে। এই সময়টায় পুলিশ ডিপার্টমেন্টের কেউই তার পাশে ছিল না। আর এই দুঃখের পরে সে এই ব্ল্যাক মাস্কের গ্যাংয়ে জয়েন করে ড্রাগস ডিলারদেরকে খতম করার কাজে নেমে পড়েছে। তার মানে ব্ল্যাক মাস্ক গ্যাং অততে খারাপ কোনো গ্যাং ছিল না, বরং ড্রাগ ডিলারদেরকে নির্মূল করা ছিল তাদের প্রধান উদ্দেশ্য। তবে অমর তবুও আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য তাকে টেররিস্টদের সমতুল্য আখ্যা দেয়। ওদিকে বীরু পান্ডিয়ান মারা যাওয়ার পর গায়েব হয়ে যাওয়া কন্টেনারের খোঁজ এবং পুরো জায়গার ব্লু প্রিন্ট জানতো একমাত্র রুদ্রপ্রতাপ। আর সেই দিনই তার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। তাই অমর বুঝতে পারে যে আজকেই এই বিয়ের আসরেই হয়তো আবারও ব্ল্যাক মাস্কের এন্ট্রি হতে পারে। তাই বিজয়ের কথা শুনে সন্দেহ হওয়ায় সে তার অ্যাসিস্ট্যান্টকে উদ্ধার করার রেকর্ডটা চেক করতে বলে। চেক করার পর দেখা যায় যে সেই রেকর্ডার থেকে সিগন্যাল ট্রান্সমিট হচ্ছে, অর্থাৎ কেউ একজন অন্য পাশ থেকে তাদের সব কথাগুলো শুনছে। এই কাণ্ড দেখে অমর তৎক্ষণাৎ সেই রেকর্ডারটাকে ভেঙে ফেলার নির্দেশ দেয়। এদিকে বীরু পান্ডিয়ান মারা যাওয়ার পর সন্ধ্যা নাম তার পুরো গ্যাং নিয়ে রুদ্র প্রতাপের মেয়ের বিয়েতে প্রোটেকশন দিতে আসে, কারণ একমাত্র রুদ্র প্রতাপই এখন তাকে ড্রাগসের হদিশ দিতে পারবে। কিন্তু এত প্রোটেকশনের পরেও কোনোই লাভ হয় না, কারণ বিয়ের আসরে নাচের মাঝে হাজির হয় ব্ল্যাক মাস্ক গ্যাং। তারা এসে রুদ্র প্রতাপের মেয়ের গলায় ছুরি ধরে তাকে নিজেদের সাথে নিয়ে আসতে বলে। সন্ধ্যা নাম তাকে ছাড়তে না চাইলেও মেয়েকে বাঁচানোর জন্য সে নিজেই তাদের হাতে ধরা দেয়। এরপর ব্ল্যাক মাস্কের লিডার লিটারেলি তার গলায় হ্যান্ডকাফ লাগিয়ে তাকে বাইকে করে নিয়ে আসে। এরপর পরে শুরু হয় সন্ধ্যা নাম এবং ব্ল্যাক মাস্কদের হেভি এক ফাইটিং, কিন্তু তারা কেউই এই গ্যাংয়ের সাথে বিন্দু মাত্র পাত্তা পায় না, যার ফলে প্রতিটা লোকই তাদের হাতে বেদম কেলানো খেতে থাকে। শেষে সন্ধ্যা নাম নিজেও তাদের সাথে ফাইট করতে গিয়ে প্রচন্ড রকমের ধোলাই হজম করে। ভাইরে ভাই, এত বড় দুর্ধর্ষ ড্রাগ মাফিয়াও তাদের হাতে একবারে বাচ্চাদের মতো মার খেতে থাকে। মানে বুঝতেই পারছো যে এই ব্ল্যাক মাস্ক কতটা খতরনাক জিনিস। ওদিকে অমরও কিন্তু তার দলবল নিয়ে সেই বিয়ের অনুষ্ঠানে আগে থেকেই হাজির ছিল। সন্ধ্যা নামের গ্যাংকে তারা মার খেতে দিলেও অমর নিজেই বাইক নিয়ে ব্ল্যাক মাস্কের লিডারের পিছনে ধাওয়া করে। অন্যদিকে সন্ধ্যা নামের আরো কিছু লোক এবং পুলিশ মিলেও তাদেরকে আটকানোর জন্য রেডি হলে সে তাদের সামনে এসে বাইক থামাতে বাধ্য হয়। এবার পুলিশ সহ সন্ধ্যা নামের লোকেরা তাকে একসাথে অ্যাটাক করতে থাকে, কিন্তু কেউ তার গায়ে একটা আঁচড়ও দিতে পারে না। এতজন লোক মিলে ছুরি চাপাতি দিয়ে হামলা করেও তার হাতে বেদম মার খেয়ে পড়ে থাকে। আর শেষমেশ সে সবার সামনে রুদ্রতাপের গলা কেটে দেয়। অন্যদিকে ব্ল্যাক মাস্কের গ্যাংয়ের হাতে মার খেয়ে কিছুক্ষণ পড়ে থাকলেও সন্ধ্যা নাম তার পকেট থেকে একটা ড্রাগের ক্যাপসুল বের করে তা মুখের ভিতর নিয়ে নেয়। আর এটা খাওয়া মাত্রই তার মধ্যে যেন এক প্রচন্ড শক্তি চলে আসে। সে এবার এক ঝাটকায় উঠে দাঁড়ালে তিনজন ব্ল্যাক মাস্কধারী লোকের উপরে একাই হামলা করে বসে, কিন্তু এবার সন্ধ্যা নাম তাদের প্রত্যেককে মেরেই গুড়িয়ে দেয়। এদিকে অমর যখন তার পিছু নিচ্ছিল সেই সময়টায় তার স্ত্রী গায়ত্রী ঘরের ভিতরে বাধা অবস্থায় দেখে। এই লোকটাকে অমরই ধরে এনেছিল এনকোয়ারি করার জন্য। লোকটা গায়ত্রীকে বলে যে যার ছবি তাদের ঘরের দেওয়ালে টাঙানো আছে তাকে সে গতকালও দেখেছে। অর্থাৎ অমরের সন্দেহ অনুসারে কার্নান মারা যায়নি,
বরং সে জীবিত। আর গায়ত্রীও অমরকে ফোন করে এই কথাটা জানিয়ে দেয়। ব্ল্যাক মাস্ক লিডার যখন রুদ্রতাপের গলা কেটে চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে অমর সেখানে পৌঁছে তাকে থামতে বলে। অমর তাকে বলে যে যদি তোমার সাহস হয়ে থাকে তাহলে নিজের চেহারাটা একবার দেখাও, কারণ চেহারা লুকিয়ে কাজ করাটা কাপুরুষের কাজ। এই কথা শোনা মাত্র লিডার তার পকেট থেকে ফোন করে সরাসরি লাইভে চলে যায়। এবার সে তার মাস্ক যখন লাইভে এসে খোলে তখন সবাই দেখতে পায় যে কার্নানি আসলে ব্ল্যাক মাস্ক দলের লিডার। চিন্তা করো কি লেভেলের টুইস্ট সেখানে খেলা হলো। কার্নাল সেখান থেকে চলে যাওয়ার পর অফ করে। তার অনুমান অনুসারে কার্নালের আসল নাম হলো বিক্রম। আজ থেকে অনেক বছর আগে বিক্রম ব্ল্যাক স্কোয়াডের পাইলট ব্যাচের সদস্য ছিল। এই দল তার নেতৃত্বে অসংখ্য দুর্ধর্ষ মিশন পরিচালনা করেছে, কিন্তু 1991 সালে একটা মিশন ফেল হয়ে যাওয়ার কারণে পুরো এজেন্সি তাদের বিপক্ষে চলে যায়, যার ফলে তারা সবাইকে টেরোরিস্ট আখ্যা দিয়ে একে একে শেষ করে দেওয়া শুরু করে। এমনকি তাদের ফ্যামিলিকেও তারা রেহাই দেয়নি। তবে তাদের মধ্য থেকে 4 জনের লাশ কখনো খুঁজে পাওয়া যায় না, যাদের একজন হলো এই বিক্রম। কিছুদিন আগে প্রভাঞ্জনের খুন হওয়ার পর থেকে সে আবারও নিজের আগের ফর্মে ব্যাক করে। ব্ল্যাক মাস্কের ছদ্মবেশে সে একের পর এক ড্রাগ চালানিদেরকে খতম করতে থাকে। প্রভাঞ্জনের খুনের পিছনে দায়ী সব ব্যক্তিকে সে একে একে উপরে পাঠিয়ে দেয়। কিন্তু ওয়েট, প্রভাঞ্জনকে না ব্ল্যাক মাস্ক দলই মার্ডার করেছিল? এই ব্ল্যাক মাস্ক দল তো কার্নান অর্থাৎ বিক্রম নিজেই। তাহলে বিক্রমের প্রভাঞ্জনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কথা কোথা থেকে আসছে? সবকিছু যেন কেমন গুলিয়ে যাচ্ছে, তাই না? চিন্তা করো না, ধীরে ধীরে তোমরা সবাই এই রহস্যের জাল খুলতে পারবে। এদিকে পুলিশ ডিপার্টমেন্টকে এই সব কিছু বলার পর অমর তার মিশন এখানে শেষ করতে চায়, কারণ বিক্রম ছিল তাদের সিনিয়র আর তারা তার উপরে অন্যায় করেছিল। অমর জেনে গিয়েছিল যে কমিশনার জোসে সহ পুলিশ ডিপার্টমেন্টের অনেকেই প্রভাঞ্জনের মৃত্যুর পিছনে দায়ী, কিন্তু জোসে তাকে হুমকি দেয় যে যদি সে এই মুহূর্তে মিশন ছেড়ে চলে যায় তাহলে তাকে সে জেলে ঢুকিয়ে দেবে। তখন অমর তাকে বলে, আমি জানি যে প্রভাঞ্জনের মৃত্যুর পিছনে কারা দায়ী, যদি সাধ্য থাকে তাহলে নিজেকে বিক্রমের হাত থেকে বাঁচিয়ে নাও। এই কথা বলে অমর মাঝপথে মিশন ছেড়ে চলে যায়। এদিকে বিক্রম এবার সরাসরি জেলে ঢুকে তার সঙ্গীকে মুক্ত করে ফেলে। পুলিশ সহ জেলের সমস্ত গার্ডরা মিলেও তাকে আটকাতে পারেনি, যার ফলে শেষ পর্যন্ত সে সবাইকে মেরে সফলভাবে তার টিমমেটদের নিয়ে বেরিয়ে আসে। অন্যদিকে অমর চলে যাওয়ার পর পুলিশ ডিপার্টমেন্টের লোকেরা টের পায় যে তাদের অস্ত্রশালা থেকে প্রায় 30 কেজি RDX মিসিং। এই কথা জানা মাত্রই কমিশনার জোসে সরাসরি সন্ধ্যানামকে ফোন করে বসে। সন্ধ্যানাম ইতিমধ্যে রোলাক্সের হুমকিতে বেশ পেরেশানি ছিল, তার উপরে জোসের ফোন পেয়ে সে আরো বেশি বিরক্ত হয়। কিন্তু যখনই জোসে তাকে জানায় যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে 30 কেজি RDX গায়েব, তখন তার হুঁশ উড়ে যায়। জোসে এবং সন্ধ্যানাম দুজনেই বুঝতে পারে যে তাদের ল্যাব সময় উড়িয়ে দেওয়ার জন্য এই বোমাগুলো হয়তো তাদের বাড়িতে ফিট করা হয়েছে। আসলে এই কাজটা করেছে অমরের দল। এখন বোমার ব্যাপারটা টের পাওয়া মাত্রই সন্ধ্যানাম সবাইকে কোনো কিছু না ছুঁয়ে বাইরে বেরিয়ে আসতে বলে। তাড়াহুড়া করে সবাইকে নিয়ে বেরিয়ে আসতে পারলেও তার এক ভাই তখনও বাথরুমের ভিতরে ছিল। সন্ধ্যানাম তাকে ফোন করে কোনো জিনিস স্পর্শ করতে নিষেধ করলেও তার ভাই পাশের ফ্ল্যাশের শিকল ঝুলতে দেখে সেটা ধরে টান দেয়। আর এই শিকলটাই ছিল সমস্ত বোমার ট্রিগার, যার কারণে ট্রিগার চাপা মাত্রই পুরো বিল্ডিং এর চারিদিকে রাখা অসংখ্য বোমা ব্লাস্ট হয়ে বিল্ডিংটা লিটারেলি তাসের ঘরের মতন ভেঙে পড়ে। সন্ধ্যানামের ল্যাব সহ তার বাড়ির চোখের পলকেই ধূলিসাৎ হয়ে যায়। আর অমর দিকে এই কাজ শেষ হওয়ার পর গোপনে তার সব সঙ্গীদের দূরে পাঠিয়ে দেয়। এবার আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে সব রহস্যের জট ধীরে ধীরে খুলতে শুরু করে। সন্ধ্যানামের গায়েব হয়ে যাওয়া কন্টেনারগুলো আসলে গায়েব করেছিল আন্ডার কভার অফিসার প্রভাঞ্জন। আর এই ব্যাপারটা জানতে পেরে কমিশনার জোসের সাহায্যে সন্ধ্যা নামের লোকেরা তাকে তুলে প্রচুর টর্চার করে। জোসে নিজেও তাকে ফুসলিয়ে এবং লোভ দেখিয়ে কন্টেনারগুলোর লোকেশন আদায় করতে চায়, কিন্তু প্রভাঞ্জন মোটেও তার মুখ কোনোভাবেই খোলেনি। সে উল্টো হুমকি দিয়ে বসেছে যদি তার বাবা জানতে পারে তাহলে সে সবাইকে শেষ করে দেবে। আর শকিং ব্যাপার ছিল, এই প্রভাঞ্জনের বাবাই হচ্ছে বিক্রম। শেষ পর্যন্ত অনেক টর্চারের পরেও সে মুখ না খোলার কারণে সন্ধ্যানাম প্রচন্ড রেগে গিয়ে তাকে খুন করে দেয়। কিন্তু সে মারা যাওয়ার পর কমিশনার জোসে আবার পড়ে এক মহাবিপদে। প্রভাঞ্জনের খুনের ব্যাপারে নিজের ডিপার্টমেন্টকে সে কি জবাব দেবে, তাই সে এমন একটা ফোন দিয়ে আটে যাতে তার দিকে কেউ সন্দেহের আঙ্গুল তুলতে না পারে। তাই প্রভাঞ্জনের ডেড বডিটাকে চেয়ারে বসিয়ে নিজে ব্ল্যাক মাস্ক পরে তার গলা ছুরি দিয়ে কেটে সেটা ভিডিও রেকর্ড করে। এরপর ওই ভিডিওতে সে লাইনগুলো বলে যেগুলো আমরা প্রতিটা খুনের ভিডিওতেই দেখে এসেছি। এরপর ব্যাপারটাকে এমন ভাবে সাজিয়ে দেওয়া হয় যেন কোনো টেরোরিস্ট গ্রুপ প্রভাঞ্জনকে মেরে ফেলেছে। কিন্তু বিক্রম এই সব কিছুর রহস্য উদ্ঘাটনের নামতে গিয়ে সব সত্য জেনে ফেলে। প্রথমে সে ঠিক
ঠিক একই স্টাইলে নিজের খুনের একটা নাটক সাজায়। এরপর সে সবাইকে ঠিক এমন ভাবে মারে যেভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছিল। আর এভাবেই শুরু হয় বিক্রমের ব্ল্যাক মার্কস গ্যাং। কি রহস্যটা এবার খুলতে পারছো তো? অন্যদিকে নিজের সব হারিয়ে সন্ধ্যা নামের এখন পুরোই চোখে অন্ধকার দেখার মতো অবস্থা। কিন্তু যদি মিসিং হওয়া সেই কন্টেনার দুটো রোলেক্স ফেরত পায় তাহলে সে এই যাত্রায় বেঁচে যাবে। তাই কমিশনার জোসে তাকে সেই পথের উপায় বদলে দেয়। বিক্রমের ছেলে মারা যাওয়ার পর তার কাছে একমাত্র অবলম্বন হিসেবে আছে তার নাতি। যদি কোনোভাবে সে ছোট্ট বাচ্চাকে কিডন্যাপ করা যায় তাহলে বিক্রম তাদের সব কথা মেনে চলতে বাধ্য। এছাড়াও জোসে সন্ধ্যা নামকে অমরের স্ত্রী গায়ত্রীর সন্ধানও দিয়ে দেয়, কারণ অমরই তার ল্যাব ধ্বংস করেছে। এসব শোনার পর সন্ধ্যা নামও প্রচন্ড প্রতিশোধের নেশায় দুই শত্রুকে শেষ করার কাজে লেগে পড়ে। অন্যদিকে বিজয় সহ বিক্রমের দলের সবাই বুঝতে পারছিল যে সন্ধ্যা নাম ধীরে ধীরে তাদের সব প্ল্যান জেনে যাবে। তাছাড়া কন্টেনার কোথায় আছে তা জানতেও আর বেশি দিন লাগবে না। তাই বিজয় বিক্রমকে বলে যে তাদের এখনই উচিত সন্ধ্যা নামকে খতম করে দেওয়া। কিন্তু বিক্রম জানায় যে তাদের এই জার্নিটা কেবলই তার ছেলের খুনের রিভেঞ্জ নেওয়ার উদ্দেশ্য ছিল না, তার মূল উদ্দেশ্য হচ্ছে এই গ্যাংয়ের একেবারে গোড়ায় পৌঁছে পুরো সিন্ডিকেটটাকে শেষ করে দেওয়া। যদি সন্ধ্যা নামকে তাদের মারতেই হয় তাহলে এমন ভাবে মারতে হবে যাতে ন্যাশনাল নিউজ হয় আর তার নাতি বড় হয়ে যেন সবাইকে নিজের দাদার গল্প শোনাতে পারে। অর্থাৎ বিক্রম এটাও রিভিল করে যে প্রভাঞ্জনই তার নিজের আপন ছেলে। ওদিকে অমর হঠাৎ বিক্রমকে ফোন করে তার আইডেন্টিটি রিভিল করে দেওয়ার জন্য ক্ষমা চায়। সে জানায় যে সে নিজেও বিক্রমের একজন বড় ফ্যান। তার সাথে এই কল শেষ হওয়ার পরপরই অমরের কাছে আর একটা ফোন আসে। অমর কিন্তু তার স্ত্রী গায়ত্রীকে আগেই ফোন করে দ্রুত ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিল, কারণ সে জানতো যে সন্ধ্যা নাম অবশ্যই তার পরিবারের পিছনে উঠে পড়ে লাগবে। কিন্তু গায়ত্রী বের হয়ে যাওয়ার আগেই সন্ধ্যা নাম গিয়ে তাকে ধরে ফেলে এবং অমরকে ফোন করে সে কলে থাকা অবস্থাতেই গায়ত্রীকে হত্যা করে দেয়। কিছুক্ষণ পর হাঁপাতে হাঁপাতে বাসায় পৌঁছে অমর তার প্রিয়তমা স্ত্রীর লাশ দেখতে পায়। মুহূর্তে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আর সে ভালো করে বুঝতে পারে যে সন্ধ্যা নামকে তার স্ত্রীর ব্যাপারে কে জানিয়েছে। এখন সেই লোকটাকে সবার আগে শেষ করা ছাড়া তার জীবনের আর কোনোই লক্ষ্য নেই। অন্যদিকে সন্ধ্যা নামের আরেক দল বিক্রমের বাড়িতে গিয়ে তার নাতিকে কিডন্যাপ করতে যায়। তাদেরকে আসতে দেখে বাড়ির কাজের মেয়ে ভিমলাতাই দ্রুত প্রভাঞ্জনের স্ত্রীকে বলে যে বিক্রমকে কল করতে, কিন্তু সেই মহিলা ইতস্ত করতে থাকলে ভিমলাতাই নিজেই বিক্রমকে ফোন করে বসে। এবার আমরা জানতে পারি যে এই ভিমলাতাই আসলে নিজেই টিনা নামের আরেক আন্ডার কভার এজেন্ট। ভাইরে ভাই, এই মুভির প্রতিটা সিনে যেন এক এক করে রহস্য রিভিল হচ্ছে। বিক্রমকে ফোন করে জানানোর পর ভিমলাতাই প্রভাঞ্জনের স্ত্রীকে একটা সিক্রেট চেম্বারে লুকিয়ে রাখে। এরপর সন্ধ্যা নামের লোকেরা ভিতরে ঢুকে পড়লে সে একাই তাদের সাথে ফাইট করতে থাকে। দেখো, একজন মহিলা হয়েও প্রায় 20 জনকে সে একাই খতম করে দেয়, কিন্তু শেষ পর্যন্ত এক লোক এসে তাকে ছুরি দিয়ে হত্যা করে বসে। এদিকে বিক্রম দ্রুত তার বাড়িতে এসে ভিমলাতাইকে মৃত অবস্থায় দেখতে পায়। এরপর সে দোতলায় গিয়ে দেখে তার নাতি এখনো দোলনাতে আছে, তবে ঘরের বাইরে আরো কিছু লোক তাকে মারার জন্য রেডি হয়েছিল। তাদের মধ্যে একজন এসে তার পিঠে একটা ছুরি বসিয়ে দিলে সেও তাকে শেষ করে দেয়। এরপর পিঠ থেকে ছুরিটা তুলে নিয়ে সে একাই তাদের খতম করতে থাকে। ভিমলাতাই যাদেরকে শেষ করতে পারেনি বিক্রম তাদের সবাইকে এবার সাফ করে দেয়। এরপর সে তার নাতিকে কোলে নিয়ে প্রভাঞ্জনের স্ত্রীর কাছে গিয়ে তাকে কিছুক্ষণের জন্য সেফ প্যাসেজেই থাকতে বলে। এরপর সুযোগ মতন তার ছেলেকে কোলে তুলে নিয়ে এয়ারপোর্টে পাঠিয়ে দেওয়ার কথা দেয়। এখন এইরকম কাহিনী দেখে প্রভাঞ্জনের স্ত্রী তার আসল পরিচয় জানতে চাইলে সে বলে যে এই কথা সে বিক্রমকে বড় হলে তারপরেই জানাবে। অর্থাৎ বিক্রমের নাতির নামও ছিল বিক্রম। তারপর সে তার নাতিকে নিয়ে পার্কিং লটের একটা গাড়িতে শুয়ে দেয় আর এবার সে রিভলভার হাতে ঘরের ভিতরে ঢুকে বাকি সাঙ্গপাঙ্গদের একের পর এক উপরে পাঠাতে থাকে। তার গুলি করার স্টাইল দেখে বোঝা যায় যে এত বছর পরেও তার মধ্যে থাকা সামান্যতম স্কিলও হারিয়ে যায়নি। ওই যে কথায় আছে না, অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং তো আর জমা দিইনি। তাই বাকি গুন্ডারা সবাই চোখের পলকে তার হাতে খতম হয়ে যায়। তারপর সে নিজের নাতিকে নিয়ে শিপইয়ার্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মিসিং কন্টেনারগুলো সেই ইয়ার্ডেই ছিল। বিক্রমের পিছু পিছু সন্ধ্যা নামের আর এক লোক সেই ইয়ার্ডে পৌঁছে তাকে খবর দেয়। এদিকে বিক্রম নিজেই তার সঙ্গীদের সাহায্যে কন্টেনারের ভিতরে থাকা ট্র্যাকারটাকে অন করে দেয়। মানে সন্ধ্যা নাম তার পিছু নিচ্ছে না, বরং সেই তাদেরকে সেখানে নিয়ে আসছে। অন্যদিকে অমর কমিশনার জোসের বাড়িতে গিয়ে তার সামনে হাজির হয়।
জোসেফ বারবার বলতে থাকে যে গায়ত্রীর মৃত্যুর পিছনে তার কোনো হাত নেই, কিন্তু অমর তাকে কোনো জবাব না দিয়ে মারতে থাকে। তখন তাদের দুজনের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হওয়ার পর শেষ পর্যন্ত জোসেফ অমরের সাথে আর পেরে ওঠে না। অমর তাকে প্রচন্ড মারধর করার পর গুলি করে শেষ করে ফেলে। এরপর সে ব্ল্যাক মার্কসের বাকি সদস্যের সাথে শিপইয়ার্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এদিকে বিক্রম নিজের নাতিকে নিয়ে কন্টেনারের ভিতরে আসা যে একটা প্ল্যান, তা তো তোমরা বুঝতেই পারছো। সেখানে আগে থেকে ছিল তার দুই সঙ্গী এজেন্ট লরেন্স এবং উপ্পিলাপ্পান। ইতিমধ্যেই সন্ধ্যা নামের লোকেরা তার পিছু পিছু সেই কন্টেনার অবধি পৌঁছে যায়। আর বিক্রমও আগে থেকে কন্টেনারের বিভিন্ন জায়গায় অস্ত্র সাজিয়ে রেখেছিল। একটার পর একটা অস্ত্র তুলে নিয়ে সে সন্ধ্যা নামের লোকদেরকে পুরোই সাফ করতে থাকে। ভাইরে ভাই, একের পর এক এত ইন্টেন্স ফাইটিং সিন আমি এর আগে খুব কম মুভিতেই দেখেছি। সন্ধ্যা নামের একটা দলকে শেষ করার পর উপিল্লাপ্পানকে পাহারায় রেখে সে ভিতরের দিকে এগিয়ে যায়। উপিল্লাপ্পান নিজেও বেশ কয়েকজন লোককে গুলি করে উপরে পাঠিয়ে দিয়েছিল, তবে শেষে আরেকজন লোক এসে প্রথমে তার পায়ে ছুরি বসিয়ে দেয়, আর এরপরে সে তাকে খতম করে ফেলে। এবার সন্ধ্যা নাম নিজেই তার বাকি সঙ্গীদের নিয়ে সেখানে হাজির হয়। এবার সে বোমাবাজির মাধ্যমে একে একে কন্টেনারগুলোতে আগুন ধরাতে থাকলে বিক্রম সেই ধাক্কায় একদিকে ছিটকে পড়ে। এই অবস্থাতে তার ছোট্ট নাতি অজ্ঞান মতো হয়ে যায়, এমনকি সেই সময় তার পালসও পাওয়া যাচ্ছিল না। কিন্তু বিক্রমের বিশ্বাস ছিল যে তার নাতি এত দ্রুত মারা যেতে পারে না। সে লরেন্সের কোলে তাকে তুলে দিয়ে সিপিআর থেরাপি দেওয়ার জন্য ওয়েট করতে বলে, কিন্তু লরেন্স আবার বাচ্চাটাকে সাথে নিয়ে সন্ধ্যা নামের সামনে দিয়ে গাড়িতে করিয়ে বেরিয়ে যায়। তখন লোকগুলো গাড়ির দিকে গোলাগুলি শুরু করলে এবার বিক্রম তার হাতে তুলে নেয় মারাত্মক এক অস্ত্র। বিশাল এক আর্টিলারি গান থেকে আর্টিলারি শেল মেরে সে মুহূর্তে সন্ধ্যা নামের দলবলকে কিমা কিমা বানিয়ে দিতে থাকে। উফ, এই খতরনাক আর্টিলারি গানের ফায়ারিংটা জাস্ট দেখার মতো ছিল। সন্ধ্যা নামের বেশিরভাগ লোকেরাই এই ফায়ারিং এর কারণে উপরে পৌঁছে যায় এবং সে নিজেও আহত হয়ে মাটিতে পড়ে থাকে। এরপর ততক্ষণে বিজয় আর অমরও বাকি এজেন্টদেরকে নিয়ে সেখানে এসে পৌঁছে যায়। লরেন্স বাচ্চাটাকে অমরের হাতে তুলে দেয়, আর তাদেরকে কভার দেওয়ার জন্য বিক্রম এবার বাইরে নিয়ে আসে এক আস্ত মেশিন গান। সন্ধ্যা নামের দলের আর যা কিছু বাকি ছিল তার সবই এই মেশিন গানের ভয়ানক ফায়ারিং এ সে একবারে খতম করে দেয়। অন্যদিকে অমরের হাতে বিক্রমের নাতিকে তুলে দেওয়ার সময় বিজয় গুলি খেয়ে বসলে তার সঙ্গীরা তাকে সরিয়ে নিতে বাধ্য হয়। তবে ততক্ষণে অমর বাচ্চাটাকে নিয়ে একটা সেফ জায়গায় গিয়ে হসপিটালের ডাক্তারের সাথে যোগাযোগ করলে তাকে সিপিআর থেরাপি দিতে বলে। বেশ কয়েকবার থেরাপি দেওয়ার পরেও যখন ছোট্ট বিক্রমের শ্বাস ফিরে আসে না, তখন অমর বেশ হতাশ হয়ে পড়ে। তবে অনেক চেষ্টার পর শেষ পর্যন্ত তার শ্বাসে ফিরিয়ে আনতে সক্ষম হয়। ওদিকে এই সময়টাতে বিক্রম মেশিন গান থেকে ফায়ার করতে করতে সন্ধ্যা নামের বাকি লোকদের গাড়ি সমেত উড়িয়ে দিতে থাকে। শেষে আরেক লোক তাকে মারতে এসে পায়ে ছুরি ঢোকানোর চেষ্টা করে, কিন্তু বিক্রমের পায়ে হাড়ের বদলে ছিল লোহা, কারণ অনেক বছর আগে মেশিনে পা কেটে যাওয়ার কারণে তার কয়েকটি হাড়ের জায়গায় লোহা বসাতে হয়েছিল। এবার বিক্রম সেই লোকটাকেও মেরে তুষ করে দেয়। এরপর সরাসরি সন্ধ্যা নামের সাথে তার ফাইট শুরু হয়। তারা দুজনকে বেশ টক্কর দিলেও বিক্রম সন্ধ্যা নামকে মারতে মারতে অনেকটাই আহত করে ফেলে। কিন্তু সন্ধ্যা নাম হঠাৎ তার পাওয়ার ক্যাপসুল খেয়ে নিয়ে কেমন যেন নতুন শক্তি ফেরত পায়, যার কারণে সে এবার বিক্রমকে মারতে মারতে প্রায় আধমরা করে ফেলে। কিন্তু অমর বিক্রমের সদ্য প্রাণ ফিরে পাওয়া নাতিকে নিয়ে তাকে দেখালে বিক্রমের মধ্যে যেন এক নতুন সিংহের মতো শক্তি জেগে ওঠে। এবার সে সন্ধ্যা নামাকে আর কোনো চান্স দেয় না। তার হাতে চেন পরিয়ে সে তাকে মারতে মারতে একদম ক্ষতবিক্ষত করে ফেলে। তবে এই অবস্থাতেও সন্ধ্যা নাম তাকে লোভ দেখিয়ে ড্রাগের চালান ছেড়ে দিতে বলে। তখন বিক্রমও তার কথায় রাজি হয়ে তার ওয়াকিটকের সাহায্যে একটা কোড বলতে বলে। এই কোড ওয়ার্ডটা ছিল রেড। তবে এই রেডের মানে বিক্রম আগে থেকেই তার অ্যাসিস্ট্যান্টদেরকে বলে রেখেছিল, আর সেই কোড ওয়ার্ড পাওয়া মাত্রই তার লোকেরা পুরো এরিয়ার সব কন্টেনারকে একে একে ব্লাস্ট করে দেয়। এছাড়াও বিক্রমও সন্ধ্যা নামাকে জানিয়ে দেয় যে এই খেলার আসল সিংহটা আসলে কে। মৃত্যুর সময় প্রভাঞ্জন তার বাবা বিক্রমের ব্যাপারে যেই কথাটা বলেছিল, বিক্রম সেটার মান পুরোপুরিভাবে রক্ষা করতে সক্ষম হয়। আর এরপরে সে সন্ধ্যা নামাকে মারার জন্য ছেড়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তো ফাইনালি বিক্রম তো তার প্রতিশোধ নিয়েই নেয়। তার নাতিকেও সে নিরাপদে নিজের পুত্রবধূর কাছে দিয়ে তাদেরকে আমেরিকায় পাঠিয়ে দেয়। কিন্তু কাহিনী এখনো অনেক বাকি। সন্ধ্যা নামকে খতম করার পরেও এই সিন্ডিকেটে সবচেয়ে বড় নামটা কিন্তু এখনো ধরা ছোঁয়ার বাইরে। আর সেই নাম দেখার জন্য এবার আমরা মুভির পর্দায় দেখতে পাই সেই বহুল প্রতীক্ষিত বস রোলেক্সকে। ভাইরে ভাই, এই রোলেক্সের যেই সোয়াগ, বিশ্বাস করো পুরো সিনেমার মধ্যে রোলেক্সের এই এন্ট্রি সিনটা যাচ্ছিল, ওফ, এক কথায় অস্থির। এই রোলেক্স যে কি মাপের সাইকো সেটা আমরা পরের সিনে দেখতে পাই।
খালি একজন এসে তাকে রোলেক্স নামে ডাকার কারণে সে এক কোপে তার মাথা দুভাগ করে দেয়। তার কথা হচ্ছে, কেউ আমার নাম ধরে ডাকতে পারবে না, এখন থেকে সবাই আমাকে স্যার বলে ডাকতে হবে। ইয়েস স্যার, ওকে স্যার। ঠিক এইভাবে এই দৃশ্য দেখে সবাই সেখানে পুরোই ভরকে যায়। আসলে আদাইলা কালাম আর আনবু ততদিনে জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছিল, মানে সরকারি সিস্টেমে কত যে দুর্নীতি আছে তার কোনো ইয়াত্তা নেই। এবার তারা রোলেক্সকে সেই সমস্ত ব্যক্তির নাম জানায় যাদের জন্য তাদের হাত থেকে একের পর এক ড্রাগসের চালান ফেসে গেছে। এই লোকগুলো কে কে তা তো তোমরা বুঝতেই পারছো। তারা হলো কাইতি মুভির সেই দিলি, বিক্রম এবং অমর। রোলেক্স তার লোকদের সাফ জানিয়ে দেয় যে কারো ভয়ে সে ড্রাগের স্মাগলিং বন্ধ করবে না। এরপর সে দিলি, বিক্রম আর অমরের মাথার দাম হিসেবে বিশাল এক পুরস্কার ঘোষণা করে সেখান থেকে বিদায় নেয়। এখানে রোলেক্সের যেই লেভেলের চাহনি সেটা দেখে তো তোমরা বুঝতে পারছো যে এই রোলেক্স কত বড় মাপের খতরনাক। তবে এর চেয়েও আরো একটা টুইস্ট হচ্ছে যে এই পুরো গ্যাংয়ের মধ্যে উপস্থিত ছিল স্বয়ং বিক্রম নিজেই। তার মানে রোলেক্স যদি চলে ডালে ডালে, তাহলে বিক্রম যে চলে পাতায় পাতায় তা তো তোমরা বুঝতে পারছো। ফলে এখন তার নেক্সট টার্গেট যে এখন রোলেক্সই, সেটা এই মুভির এন্ডিং এ দেখা যায়। তো বুঝতেই পারছো এরপর নিশ্চয়ই আরো কোনো বড় ধামাকা আসতে চলেছে, যেখানে হয়তো একযোগে দিলি, অমর আর বিক্রমকে পাঙ্গা নিতে দেখা যাবে রোলেক্সের সাথে। ঠিক এমন একটা সিনের মধ্য দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়। এই ইউনিভার্সের আরো একটা মুভি বাকি আছে, আর তার নাম হচ্ছে লিও। খুব শীঘ্রই এই লিও মুভিটা নিয়েও হাজির হব তোমাদের জন্য। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ